আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, 12 ই, মিরপুর, ঢাকা 1216। সহকারী অধ্যাপক জোবাইদা সামিহা খাতুন বলছি। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। যারা পরীক্ষার্থী ছিলে তাদের পরীক্ষার হবে কি হবে না সেটাও আমরা জেনে গিয়েছি। আগামীতে আমরা ফলের অপেক্ষা করব। এখন যারা দ্বাদশ শ্রেণীতে আছো তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি ক্লাসে কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা প্রায় শেষ করে দিয়েছিলাম। কেবল 2টো অধ্যায় বাদ ছিল। যেই 2টো অধ্যায় আমি তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে শেষ করে দিয়েছি। এরপরেও আমি চেষ্টা করেছি 2-1টা অধ্যায়কে আবার টেনে দেওয়ার জন্য। তবে এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, তোমাদের জন্য বিশেষ যেটা প্রয়োজন, খুব তাড়াতাড়ি বোধহয় তোমাদের প্রি টেস্ট এবং টেস্টের খবর আসবে। যেহেতু পুরো সিলেবাসটাই আমরা শেষ করতে পেরেছি, সেজন্য আমি ভাবলাম আমি ক্লাসে যেই কাজটা করি, তোমাদের রিভিশনের জন্য কিছু প্রশ্ন দিয়ে কিছু মডেল টেস্টের মতন করে তোমাদের সঙ্গে আমার ক্লাসগুলো নেওয়া হতো, যাতে তোমরা পুরো অধ্যায়টাকে আরেকবার ঝালাই করে নিতে পারো। সেই উদ্দেশ্য নিয়ে আমি আজকে তোমাদেরকে প্রথম পত্রে একটা অধ্যায়, প্রথম অধ্যায় যেটা, সেই অধ্যায় গৃহ ব্যবস্থাপনা, এই অধ্যায়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে কিছু আলোচনা করব। গৃহ ব্যবস্থাপনার অধ্যায়ের ভিতরে আমরা যে সৃজনশীল প্রশ্ন পাই বা যেই নৈবেত্তিক প্রশ্নগুলো আমরা পাই, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আমি আজকে তোমাদেরকে মূলত জ্ঞানমূলক যে প্রশ্নটা থাকে প্রতিটা সৃজনশীলের ক বলে 1 নম্বরে, সেই ব্যাপারে আমি চেষ্টা করেছি যথাযথ সম্ভব কমন পড়বে এমন কিছু প্রশ্ন তোমাদেরকে দিব। তোমরা ইচ্ছা করলে এই ভিডিওটাকে রেকর্ড রেখে করতে পারো, অথবা যদি তোমরা মনে করো তাহলে লিখে নিতে পারো নিজের খাতায়, যে এই প্রশ্নগুলো, জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা লিখেও নিতে পারো। ভালো হয় যদি তোমরা একটা খাতায় লিখে ফেলতে পারো। আর লিখার পরে যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার আইডিতে তোমাদের যোগ আছে, তারা আমাকে ইনফর্ম করতে পারো যে আমরা লিখেছি, বা ছবি তুলো আমাকে তোমরা মেসেঞ্জারে দিতে পারো। আমি তোমাদেরকে আজকে প্রায় 25-30টার কাছাকাছি মতন জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতে আমি তোমাদেরকে যেটা বলবো, অনেকেই বলে বা অনেকেই তোমরা বলে থাকো এক কথায় লিখতে হবে বা একটা লাইনে লিখতে হবে। কথাটা সবসময় যে ঠিক হবে তা না। কখনো 1 লাইনে শেষ হবে, কখনো 2 লাইনে শেষ হবে, কখনো বা 3 লাইনেও শেষ হতে পারে। এখানে তোমাদেরকে একটি কথা বলি, যেমন আমার এখানে যে প্রথম প্রশ্নটা আছে তোমাদেরকে আমি দেখাবো লেখাটা, যেমন আছে যে লক্ষ্য কয় প্রকার। এখানে তোমরা কেউ খাতায় লিখে দিতে পারো 3 লিখে ছেড়ে দাও না, 3 লিখে ছেড়ে দেওয়া যাবে না, কারণ ওই উত্তরটা 1 লাইনটা কমপ্লিট করতে হবে। লক্ষ্য 3 প্রকার এরকম কমপ্লিট করতে হবে। ঠিক তেমনি যদি লক্ষ্য 3 প্রকার লিখতে যেয়ে যদি তোমরা সেখানে 3টা লক্ষ্য কি লিখে দিতে পারো, পারফেক্টলি যদি লিখতে পারো তাহলেই লিখবে, যদি লিখতে না পারো লিখবে না। এখানে 3টা কি ছিল আমরা জানি, যদি ভুলেও যেয়ে থাকি একটু বললেই তোমাদের মনে পড়ে যাবে। সেটা ছিল তাৎক্ষণিক লক্ষ্য, স্বল্পমেয়াদী লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য। এই 3টা লক্ষ্য ছিল আমাদের। এখন প্রশ্নের উত্তরটা যদি 1 লাইনে দিতে চাও তাহলে দিবে যে লক্ষ্য 3 প্রকার,
আর যদি তোমরা মনে করো যে না আমি এই এক লাইনের সাথে 3টা লক্ষ্য লিখে দেই, সেটাও লিখে দিতে পারো। এতে তোমাদের কি লাভ হবে? এতে লাভ হবে এটা যে যিনি খাতা দেখছেন তিনি ওই 3টির পাশাপাশি 3টা লেখা দেখায় তোমার লেখার মানটা তার কাছে উন্নত বলে মনে হবে, এবং পরবর্তী প্রশ্নের অ্যান্সারগুলো তোমার সেই ভালো মানসিকতা নিয়েই দেখবে। সেই জন্য জ্ঞানমূলক উত্তরটা সবসময়ই সাবধানতার সাথে দিতে হবে, বানান যাতে ভুল না হয় সেদিকটা দেখতে হবে। ঠিক এভাবে আমি তোমাদেরকে আজকে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আমি তোমাদেরকে লেখাগুলো দেখাবো যাতে তোমরা খাতায় লিখে নিতে পারো। ইতিমধ্যে যারা খাতা বা কলম নিয়ে বসে আছো তাদের জন্য তো ভালোই হলো, আর যদি তোমাদের এই মুহূর্তে খাতা বা কলম না থাকে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনে নাও, তারপরে তোমরা খাতা বা কলম দিয়ে খাতায় তুলে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার যাচ্ছি প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই প্রশ্নের প্রথম যেটা আলোচনা করলাম যে লক্ষ্য আমাদের শ্রেণী বিভাগ কয়টা? আমরা এখানে খাতায় লিখেছি 3টি। যদি তোমরা লিখতে পারো লিখবে, না লিখলে অন্তত এটুকু লিখলেও চলবে। এর পরের প্রশ্নটা দেখো, দেয়া আছে গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা সৃষ্টিকারী বিষয় কয়টি? প্রেষণা সৃষ্টিকারী বিষয় কয়টি? আমাদের লিখতে হবে। আমরা যদি লিখে দেই 3টি, লিখে ছেড়ে দেই হবে না, এখানে আমাদেরকে পুরো লাইনটা লিখতে হবে যে গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী বিষয় 3টি, যথা লক্ষ্য, মূল্যবোধ ও মান। এই লক্ষ্য, মূল্যবোধ ও মান, এই 3টা যদি কেউ ভুলে যাও তাহলে 2টো লিখবে না, তাহলে সেই ক্ষেত্রে শুধু 3টে দিয়ে ছেড়ে দেবে। এরপরে প্রশ্নটা দেখো কি লেখা আছে, সমাজে চাহিদার তুলনায় সম্পদের পরিমাণ কেমন? আমাদের সমাজে চাহিদার তুলনায় সম্পদের পরিমাণ কেমন? সমাজে চাহিদার তুলনায় সম্পদ সীমিত। কেন সীমিত? আমরা যখন পড়েছিলাম আমরা বলেছিলাম মানুষের চাহিদাটাই হচ্ছে অনুযায়ী সম্পদ প্রয়োজন হয়। আসলে ব্যক্তিগতভাবে আমরা যত কথাই বলি চাহিদার কোনো শেষ নাই, তাই সম্পদেরও কোনো সীমা নাই। অতএব আমার থাকুক আর না থাকুক, আমার চাহিদা যত বাড়বে সম্পদ আমার তত প্রয়োজন হবে। তাই আমরা বলতে পারি যে সমাজে চাহিদার তুলনায় সম্পদ সীমিত। আচ্ছা, এবারে প্রশ্নটা দেখো, লক্ষ্য কাকে বলে? তোমরা লিখতে পারো, লেখো কোন কাজের পরিসমাপ্তিকেই লক্ষ্য বলে। লক্ষ্য কাকে বলে? কোন কাজের পরিসমাপ্তিকেই লক্ষ্য বলে। গৃহ ব্যবস্থাপনার ধারণা দাও। পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুগত সম্পদসমূহ ব্যবহারের পরিকল্পনা, নির্দেশনা, পর্যালোচনা, সমন্বয় সাধন এবং মূল্যায়নকে গৃহ ব্যবস্থাপনা বলা হয়। মূল্যবোধ বলতে কি বোঝো? জীবনের আদর্শ নীতি সংগঠক হলো মূল্যবোধ। জীবনের আদর্শ নীতির সংগঠক হলো মূল্যবোধ। লক্ষ্যের ধারণা দাও। ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি হলো লক্ষ্য। খেয়াল করো কথাটা, ভবিষ্যতে আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি হলো
লক্ষ্য। আমরা যে ভবিষ্যৎ পরিকল্পনা করি বা যে চিন্তা করি সেই জিনিসটাকে যখন আমরা পৌঁছাতে চাই সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। গৃহ ব্যবস্থাপনা কি? আমরা যে চ্যাপ্টারটা পড়ছি এর প্রথম কথাই কিন্তু গৃহ ব্যবস্থাপনা। আমরা গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে অনেকের সংজ্ঞা পড়েছিলাম। সেই সংজ্ঞাগুলো কোনো কোনো সময় আসে, কখনো শুধুমাত্র গৃহ ব্যবস্থাপনা কি বা গৃহ ব্যবস্থাপনার ধারণা বা বিভিন্ন রকম ভাবে আসতে পারে। তাহলে আজকে তোমাদের এই প্রশ্নটা বলছি, গৃহ ব্যবস্থাপনা কি? পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানসিক ও বস্তুবাচক সম্পদ সমূহের ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করা হলো গৃহ ব্যবস্থাপনা। আমরা গৃহ ব্যবস্থাপনার এই কয়েকটা ধাপের কথা বারবার বলছি, খেয়াল করো যে কোন ধাপগুলোর কথা বলছি। পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। সংজ্ঞাটা আবারও করছি, পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবিক ও বস্তুবাচক সম্পদ সমূহের ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করা হলো গৃহ ব্যবস্থাপনা। পরের প্রশ্নটা দেখো, গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা কি? অনেকেই এই প্রশ্নটা তোমরা আমাদের কাছে করো, এই প্রেষণা কি? প্রেষণা কিও একটা প্রশ্ন আছে, আমরা তখন সেটাকে আর একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এখন দেখো গৃহ ব্যবস্থাপনার প্রেষণা কি। ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আচরণ করতে অনুপ্রাণিত করে গৃহ ব্যবস্থাপনায়, তাই হচ্ছে প্রেষণা। আবারও বলছি, দেখো, যা ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আচরণ করতে অনুপ্রাণিত করে গৃহ ব্যবস্থাপনায়, তাই প্রেষণা। তাহলে প্রেষণা কি বলতে আমরা কি বুঝবো? মনে রাখার জন্য খেয়াল রাখো যে আমি যে লক্ষ্যে যেতে চাই সেই লক্ষ্যটাকে অর্জন করার জন্য আমাকে কি করতে হয়, যে আচরণগুলো করতে হয়, যে কাজগুলো করতে হয়, তার যে অনুপ্রেরণা, সেটাই হচ্ছে প্রেষণা। এখন তোমরা আগামীতে প্রি টেস্ট দেবে, টেস্ট দেবে, তাহলে তোমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে পরীক্ষার ব্যাপারে। তাহলে সেই পরীক্ষার সেই লক্ষ্যটাকে যখন তুমি তার অনুযায়ী আচরণ করছো, তার অনুযায়ী আচরণ বলতে তোমরা যে অনলাইন ক্লাসগুলো করছো, না পারলে আমাদেরকে ফোনের মাধ্যমে জানাচ্ছ বা মেসেঞ্জারে জানাচ্ছ, সেই প্রবলেমগুলো সলভ করে নিচ্ছ, সেই জিনিসগুলো করার জন্য তোমার ভেতরে যে অনুপ্রেরণা আছে, এই অনুপ্রেরণাটাই হচ্ছে প্রেষণা। আচ্ছা, এর পরের প্রশ্নটার দিকে খেয়াল করো। এর পরের প্রশ্নটা হচ্ছে, গুণগত মান বলতে কি বোঝায়? গুণগত মান বলতে কি বোঝায়? আমরা মূল্যবোধ, মান, লক্ষ্য এগুলা কিন্তু বলেছি। যখন আমরা পড়েছিলাম তখনও মনে ছিল, আরেকবার মনে করার চেষ্টা করো যে গুণগত মান বলতে কি বুঝো। সরি, একটু ভুল বলে ফেলেছি, আমি তোমাদের অন্য প্রশ্ন চলে গিয়েছিলাম। নমনীয় মান কি? এখন আমি তোমাদেরকে বলবো নমনীয় মান কি, এরপরে আসবো নেক্সট ইয়াতে প্রশ্নটাতে। এখন হচ্ছে নমনীয় মান কি। নমনীয় মান হচ্ছে পরিস্থিতি ও অবস্থা অনুযায়ী যে মান নির্ধারিত হয় সেটা নমনীয় মান। পরিস্থিতি ও অবস্থা অনুযায়ী যে মান নির্ধারণ হবে সেটাই হচ্ছে নমনীয় মান। যেমন তুমি এইচএসসি পরীক্ষার পরে কি করবে, অথবা তুমি কোন বিষয়ে পড়তে চাও, অথবা তুমি যখন সাবজেক্টগুলো চুজ করেছিলে তখন তোমার স্বাধীনতা ছিল যে আমি এই জিনিসগুলো নিব বা এই জিনিসগুলো নেব না।
এই যে একটা স্বাধীনতা, যে তুমি কি পড়বে বা তুমি কি করবে বা তুমি তোমার জীবনে কি করতে চাও, সেইটা যে স্বাধীনভাবে তুমি যখন বাছাই করে নিতে পারো বা নিজেই সেই সম্পর্কে ডিসিশন নাও, তখন সেই যে সুযোগটা, এই সুযোগটাই হচ্ছে নমনীয় মান। তাহলে মনে করো যে তুমি কখন পড়বে, প্রতিদিন আমাদের যেই সময়গুলোতে অনলাইনে ক্লাস হয়, হয়তো অনেকেই আছে ঠিক ওই সময়ে হয়তো বা তোমার পক্ষে ক্লাস করা সম্ভব হচ্ছে না। সো রেকর্ডিং এর যেগুলো আছে বা আমাদের ফেসবুকে যেগুলো দেয়া আছে, সেগুলোকে তুমি তোমার স্বাধীনভাবে তুমি ডিসিশন নিলে যে এটা আমি এখন করতে পারলাম না, বিশেষ প্রয়োজনে বা বিশেষ কারণে আমি এই ক্লাসটা এখন করতে পারলাম না, ঠিক আছে, তাহলে আমি ওই সময়ে এই ক্লাসটা করে নেব। এই যে তোমার স্বাধীনতা করার যে সুযোগ, এটাই হচ্ছে নমনীয় মান। আচ্ছা, এবারে প্রশ্নটা দেখো, গৃহ ব্যবস্থাপনাকে প্রশাসনিক দিক কে বলেছেন? গৃহ ব্যবস্থাপনাকে প্রশাসনিক দিক কে বলেছেন? গৃহ ব্যবস্থাপনাকে প্রশাসনিক দিক বলেছেন মার্কিন গার্হস্থ্য অর্থনীতিবিদ পলেনা নিকেল ও জ্যাক মুইর ডরসি। আবারও বলছি, গৃহ ব্যবস্থাপনাকে প্রশাসনিক দিক বলেছেন মার্কিন গার্হস্থ্য অর্থনীতিবিদ পলেনা নিকেল ও জ্যাক মুইর ডরসি। এই ক্ষেত্রে পুরো নাম যদি তোমরা লিখতে নাও পারো, শুধু নিকেল ও ডরসিও লিখলে উত্তর সঠিক হবে। তাহলে গৃহ ব্যবস্থাপনার প্রশাসনিক দিক কে বলেছেন? নিকেল ও ডরসি বলেছেন। আচ্ছা, এর পরের প্রশ্নে যাই আমরা। রাইস গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে কি বলেছেন? রাইস গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে কি বলেছেন? রাইস গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করেছেন। রাইস গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, সম্পদ ব্যবহারের মাধ্যমে পরিবার নিজস্ব চাহিদা পূরণ করে। তিনি বলেছেন, সম্পদ ব্যবহারের মাধ্যমে পরিবার নিজস্ব চাহিদা পূরণ করে, আর চাহিদার পরিতৃপ্তি হলো লক্ষ্য অর্জন। আর চাহিদার পরিতৃপ্তি হলো লক্ষ্য অর্জন। এই ক্ষেত্রে তোমাদেরকে বলি, অনেক সময় প্রশ্ন আসে যে গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক থেকে কে সংজ্ঞায়িত করেছেন? তখন উত্তরটা হবে প্রশ্নটা, তার মানে রাইস করেছেন। বুঝতে পেরেছ? উত্তরটা থেকে আবার প্রশ্ন। প্রথম প্রশ্নটা ছিল রাইস কি বলেছেন, আবার তার উত্তর থেকে আবার আরেকটা প্রশ্ন হতে পারে যে তুমি আসলে জানো কিনা এই কথাটা কে বলেছেন, সেই জন্য যে অর্থনৈতিক দিক থেকে কে সংজ্ঞায়িত করেছেন, তখন বলতে হবে অর্থনীতিবিদ রাইস করেছেন, গার্হস্থ্য অর্থনীতিবিদ রাইস করেছেন। এবার আসি, মান কাকে বলে? আমরা তিনটা পেয়েছিলাম, তাই না? মূল্যবোধ, মান এবং লক্ষ্য, তিনটা পেয়েছিলাম। এখন বলো, মান কাকে বলে? লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন এবং মূল্যবান বলে মনে করা হয় তাকে মান বলে।
লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন এবং মূল্যবান বলে মনে করা হয় তাকে মান বলে। দেখো এখানে দুটো কথা একটু খেয়াল করো, সামান্য একটু পার্থক্য। একটা হচ্ছে যে অর্জনের জন্য যা কিছু প্রয়োজন সেটাই হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন, সেটাও যেমন মান, ঠিক তেমনি মূল্যবান বলে মনে হয় যদি, তাহলেই সেটাও হবে মান। যেমন অর্থের মানদণ্ডে কাউকে বিচার করা হয়, কাউকে গুণের মানদণ্ডে বিচার করা হয়। এখন লক্ষ্যটা তোমার কি? তুমি যদি তোমার ভিতরে গুণকে অর্জন করো তাহলে তোমার মান তোমার গুণ দিয়ে হবে, আর যদি তুমি তোমার অর্থনৈতিক দিকটা চিন্তা করো তাহলে তোমার অর্থ দিয়ে তোমার মানকে নির্ধারণ করা হবে। এরপরে প্রশ্ন দেখো, মূল্যবোধ কি? মূল্যবোধ কি? ব্যক্তির কাছে যেসব বিষয় কাঙ্ক্ষিত ও প্রিয় এবং যেসব বিষয় ব্যক্তির আচার আচরণ ও কার্যাবলীকে প্রভাবিত করে, সন্তুষ্টি বিধান করে, তাই মূল্যবোধ। আবারও বলছি, ব্যক্তির কাছে যেসব বিষয় কাঙ্ক্ষিত ও প্রিয় এবং যেসব বিষয় ব্যক্তির আচার আচরণ ও কার্যাবলীকে প্রভাবিত করে, সন্তুষ্টি বিধান করে, তাই মূল্যবোধ। এরপরের প্রশ্নটাই আমরা আসি। প্রচলিত মান কাকে বলে? প্রচলিত মান কাকে বলে? সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ ও নিয়ম কানুন থেকে সৃষ্ট মানকে প্রচলিত মান বলে। খেয়াল করো, সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ ও নিয়ম কানুন থেকে সৃষ্ট মানকে প্রচলিত মান বলে। প্রত্যেকটি ব্যক্তির বা সমাজের নিজস্ব মান আছে। সেই মানটা কোথা থেকে আসবে? তুমি যেই সমাজে বাস করো, যেই ধর্মকে তুমি মেনে চলো, তার যে বিধিনিষেধ সেইগুলো এবং সমাজের যে নিয়ম কানুন, তার থেকে যে জিনিসটাকে তোমাকে ফিক্সড করে দেয়া হয় সেটাই হচ্ছে তোমার প্রচলিত মান। যেমন আমরা বাঙালি, আমাদের প্রচলিত পোশাক হচ্ছে শাড়ি। আমাদের বাঙালির সবচেয়ে বেশি প্রিয় যে অনুষ্ঠান বাঙালি হিসাবে সেটা হচ্ছে নববর্ষ। মুসলমানদের সবচেয়ে ধর্মীয় নিয়ম কানুনের ভিতরে কোন জিনিসটা বেশি? আমাদের রোজা আছে, দুটো ঈদ আছে, তারপরে আশুরা আছে, ঈদে মিলাদুন নবী আছে, এরকম বহুত কিছু আচার অনুষ্ঠান আমাদের আছে। সেই নিয়ম কানুনগুলো হচ্ছে আমার প্রচলিত মান। একজন সনাতন ধর্মীর পুজো আছে, বিভিন্ন ধরনের পুজো আছে, সেটা তার প্রচলিত মান। খ্রিস্ট ধর্মের বড়দিন আছে, নিউ ইয়ার আছে, তাদের সেটা ধর্মীয় মতে প্রচলিত মান। বৌদ্ধদের পূর্ণিমা আছে। বিভিন্ন ধর্মীয় যে নিয়ম কানুনগুলো আছে, যে বিধিনিষেধগুলো আছে, সেগুলো হচ্ছে তার প্রচলিত মান। সামাজিকভাবে আমরা বাঙালি, আমাদের একটা প্রচলিত মান আছে। এই যে প্রচলিত মানগুলো আছে, এই মানগুলোকে যখন আমরা আমাদের জীবনে প্রতিফলিত করি, সেটাই হচ্ছে আমাদের প্রচলিত মান। এবার আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গৃহ ব্যবস্থাপনার মূল বিষয়বস্তু
না, সরি, আবারও উল্টো প্রশ্ন তোমাদের বলে ফেলেছি। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে কৌশলী তৃপ্তি কি? কৌশলী তৃপ্তি কি? খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে কৌশলী তৃপ্তি কি? কোনো কিছু অর্জনের উপায় ও দক্ষতার সাথে সমাধান করাই কৌশলী তৃপ্তি। তুমি যে লক্ষ্যটা অর্জন করতে চাচ্ছ তার জন্য তুমি কিছু উপায় বের করবে, তোমার কিছু দক্ষতা সেখানে দেখাবে, তাতে তুমি একটা সমাধান করবে। এতে তোমার যে কৌশল ব্যবহারগুলো সেটাই হচ্ছে কৌশলী তৃপ্তি। তুমি যে লেখাপড়াগুলো করছো সেটার উপায় কি? পড়াশোনার উপায় এখন কলেজ বন্ধ, অনলাইন ক্লাস, এটা হচ্ছে তোমার উপায়, পড়া বোঝার একটা উপায়। এই উপায়কে যখন তুমি কাজে লাগাবে তোমার দক্ষতার সাথে, তোমার দক্ষতা কি, তুমি যা বুঝতে পারছো বা না বুঝতে পারছো সেটাও তুমি সাহায্য নেওয়ার সুযোগ আছে। তোমার দক্ষতাকে দিয়ে যখন তুমি তোমার পড়াটাকে শেষ করলে তখন তোমার এটা হচ্ছে তোমার কৌশলী তৃপ্তি পাওয়া। এবারে প্রশ্ন হচ্ছে কিসের বিকাশ জীবনব্যাপী চলে? কিসের বিকাশ জীবনব্যাপী চলে? মূল্যবোধের বিকাশ জীবনব্যাপী চলে। মূল্যবোধের বিকাশ জীবনব্যাপী চলে। মূল্যবোধ এইটা এমনই একটা জিনিস যেটা তোমার ভেতরে যদি থাকে প্রতিনিয়ত তার পরিব্যাপ্তি ঘটবে। তুমি যত লেখাপড়ায় আগাবে, যত তুমি সমাজের সঙ্গে মিশবে, যত তোমার পরিবার তোমাকে সাহায্য করবে, তোমার মূল্যবোধ সেভাবেই তৈরি হবে। খেয়াল করো, আমরা বলে থাকি যে বাপ গুণে ছেলে, মা গুণে মেয়ে। এই যে বাপ গুণে ছেলে আর মা গুণে মেয়ে, এই যে প্রচলিত একটা কথা আমাদের বচন হিসাবে আমরা পাই, সেক্ষেত্রে মূল্যবোধেরই বোঝানো হয় যে বাবা যেরকম হবে ছেলে সেই মূল্যবোধ নিয়েই বড় হবে, মা যে মূল্যবোধের হবে মেয়েও তাই সেই মূল্যবোধ নিয়ে বড় হবে। কারণ মেয়ে সবসময় তার মাকে অনুকরণ করে, ছেলে সবসময় তার বাবাকে অনুকরণ করে। এখন মা বাবার মূল্যবোধটাই তাদের সন্তানের ভিতরে প্রাথমিকভাবে চলে আসে। এরপরে এই যে মূল্যবোধের যে জীবনব্যাপী চলা, তাহলে কোথায় আসবে? প্রাথমিক অবস্থায় মা বাবার কাছ থেকে মূল্যবোধ পেলে, এরপরে যখন তুমি সামাজিক ভাবে মানুষের সঙ্গে মিশবে তখন তোমার মূল্যবোধের পরিব্যাপ্তি ঘটবে। তারপরে যখন তুমি পড়াশোনা করবে সেখানেও তোমার এই মূল্যবোধের পরিবর্তন হবে। তুমি যখন তোমার জীবনের পর নিজস্ব পথ চলবে তখনও তোমার মূল্যবোধকে দিয়েই তুমি সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে জীবনে সবচেয়ে বেশি কোনটা অনেক দিন চলে, কোন বিকাশটা, সেটা হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের বিকাশই জীবনব্যাপী চলবে। এর পরের প্রশ্নে আমরা আসি। পরের প্রশ্নটা হচ্ছে কোন মান মানুষকে স্বাধীনভাবে চলার সুযোগ দেয়? কোন মান স্বাধীনভাবে চলার সুযোগ দেয়? দেখো তো, কিছুক্ষণ আগেই তোমাদেরকে একটা জিনিস পড়িয়েছি, নমনীয় মান বলেছি না? দেখো এখানে চলে আসলো, নমনীয় মান মানুষকে স্বাধীনভাবে চলার সুযোগ দেয়। বলছিলাম একটু আগে যে প্রশ্ন উত্তর হতে পারে, উত্তর প্রশ্ন হতে পারে। একটু আগে আমরা নমনীয় মান কাকে বলে জেনেছি, আর এখন জানছি যে কোন মান মানুষকে স্বাধীনভাবে চলার সুযোগ দেয়। কে দেয়? নমনীয় মান দেয়। এরপরে আসি আমরা, আত্মসৃজনশীলতার মাঝে কিসের প্রকাশ ঘটে? আত্মসৃজনশীলতার মাঝে কিসের প্রকাশ ঘটে? আত্মসৃজনশীলতার মাঝে মূল্যবোধের প্রকাশ ঘটে।
আমরা বলি ওর মূল্যবোধটা ভালো না, ও কিরকম দেখো, ওর কিছুই ভালো না। এই যে আমরা বলি, কেন বলি? তার আমরা তার মূল্যবোধকে খেয়াল করি। তোমাদের কাছে আমরা প্রতিটা শিক্ষক এক একজন তোমাদের কাছে মডেল হিসাবে উপস্থাপিত করি। আমাদের মূল্যবোধ দিয়ে আমরা তোমাদের মূল্যবোধকে জাগ্রত করার চেষ্টা করি। তাহলে তোমাদেরকে সৃজনশীলতার মাঝে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের বক্তব্য দিই, যে ওই বক্তব্যগুলো যদি শুনে তোমার আত্মসৃজনশীলতার বৃদ্ধি হয়, তাহলেই তোমার মূল্যবোধের প্রকাশ সুন্দরভাবে করবে। এই জন্যই আমরা মূল্যবোধকে সব সময় নিজের মতন করে, নিজের ভাবে আমরা সেই জিনিসটাকে রাখতে চাই, যাতে আমার মূল্যবোধ অন্য সবার মূল্যবোধের সাথে কিছুটা হলেও পার্থক্য থাকে। তবে সেই মূল্যবোধে পার্থক্য থাকবে যেই মূল্যবোধ আমার সমাজে, আমার জীবনে কাজে আসবে। সেই জায়গাটায় আমি আমার মূল্যবোধ, আমার আত্মসৃজনশীলতার ব্যাপারে আমি পরিবর্তন করে নেব। এরপরে আসি পরের প্রশ্নে, সেটা হচ্ছে কি, প্রেষণা কি? আমরা বলেছিলাম না যে প্রেষণা কি আমরা বারবার বলি। আসলে প্রেষণাটা কি? প্রেষণা হচ্ছে কর্ম সংক্রান্ত মনোবল। আমরা বলছিলাম প্রেষণা কি? প্রেষণা হচ্ছে কর্ম সংক্রান্ত মনোবল, যা মানুষকে কোনো কাজে উদ্বুদ্ধ করে। প্রেষণা হচ্ছে কর্ম সংক্রান্ত মনোবল, যা মানুষকে কোনো কাজে উদ্বুদ্ধ করে। তার মানে হচ্ছে প্রেষণা সেই জিনিস যে আমাকে কাজ করতে উৎসাহ দেয়, সেটাই হচ্ছে প্রেষণা। প্রেষণা হতে পারে তোমার পরিবার থেকে, তুমি এই প্রেষণা পেতে পারো তুমি তোমার কোনো শিক্ষকের কাছ থেকে, পেতে পারো তুমি অন্য কারো কাছ থেকে, যে যাকে তোমার ভালো লাগে বা যাকে তুমি পছন্দ করো, তার কাছ থেকেও তুমি প্রেষণা পেতে পারো। আচ্ছা, এবারে প্রশ্ন, কোনটি থেকে মানের উৎপত্তি? আমরা একটু আগে বলেছিলাম মান কি, নমনীয় মান, প্রচলিত মান, বিভিন্ন মান আমরা বললাম, কিন্তু এই মানের উৎপত্তি কোথা থেকে? লক্ষ্য ও মূল্যবোধ থেকে মানের উৎপত্তি। খেয়াল করো, তোমার পরিবার থেকে তুমি লক্ষ্য নির্ধারণ করেছো, সেই লক্ষ্য অর্জন করার জন্য তুমি তোমার সমস্ত সম্পদকে কাজে লাগিয়েছো, এবং তোমার মূল্যবোধ, তোমার পারিবারিক, তোমার সামাজিক, তোমার ধর্মীয় সমস্ত নিয়ম নীতি কানুন সবকিছু দিয়ে তোমার যে মূল্যবোধ, সেই মূল্যবোধ দিয়েই কিন্তু এই লক্ষ্য আর মূল্যবোধ দিয়েই তুমি তোমার মানকে উৎপত্তি করেছো। তোমার মান যেমন, দেখো একই ক্লাসে তোমরা সবাই লেখাপড়া কিন্তু করো, তাই না? কিন্তু সবার পড়ার মান কি এক? কেউ ফার্স্ট হয়ে যায়, কেউ সেকেন্ড হয়ে যায়, কেউ থার্ড হয়ে যায়, তাই না? কেউ হয়তো A+ পেয়ে যায়, কেউ A পায়, কেউ A- পায়। মানটা হচ্ছে তোমার লক্ষ্য এবং তোমার মূল্যবোধ দিয়ে তৈরি করতে হবে। এরপরের প্রশ্নেতে আসি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে গৃহ ব্যবস্থাপনা কি? খেয়াল করো, গৃহ ব্যবস্থাপনার অনেকগুলো সংজ্ঞা আছে, খুব সামান্য পার্থক্য। কোনো একটা সংজ্ঞা কোনটা চাইছে সেটা যদি বুঝতে না পারো, তাহলে এই 1 নাম্বারটা পাওয়া যায় না। অতএব একটু খেয়াল করো, এর আগের গৃহ ব্যবস্থাপনা বলতে কি বলেছি, এইখানে খুব সামান্য একটা শব্দ হয়তো পরিবর্তন হয়ে গেছে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে গৃহ ব্যবস্থাপনা কি? আমরা বলেছিলাম এর আগে, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে গৃহ ব্যবস্থাপনা কে করেছেন? রাইস করেছেন। তাহলে এখানে রাইসের কথা বলেনি, শুধু বলেছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে গৃহ ব্যবস্থাপনা কি। পরিবার
চাহিদার পরিতৃপ্তি, একটা পরিবারের যে চাহিদা থাকে সেই চাহিদার পরিতৃপ্তির জন্য যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পদকে উৎপাদন ও ভোগের কাজে লাগিয়ে পারিবারিক কল্যাণ সাধন করে তাই গৃহ ব্যবস্থাপনা। অর্থনৈতিক দৃষ্টিকোণের আলোকে গৃহ ব্যবস্থাপনা বলে। আবারও বলছি, পারিবারিক চাহিদার পরিতৃপ্তির জন্য যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পদকে উৎপাদন ও ভোগের কাজে লাগিয়ে পারিবারিক কল্যাণ সাধন করে তাই গৃহ ব্যবস্থাপনা, অথবা আমরা বলবো অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে গৃহ ব্যবস্থাপনা বলে। এরপরে আবারও আসি, স্কেলেটারের মতে গৃহ ব্যবস্থাপনা কি? অনেকগুলো অর্থনীতিবিদ বিভিন্নভাবে গৃহ ব্যবস্থাপনাকে সংজ্ঞায়িত করেছেন। এখানে স্কেলেটার একজন অর্থনীতিবিদ, তিনি গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি কি দিয়েছেন? গৃহ ব্যবস্থাপনা হলো আচরণধর্মী ও মানব প্রকৃতির ভিত্তি। স্কেলেটারের মতে গৃহ ব্যবস্থাপনা হলো আচরণধর্মী ও মানব প্রকৃতির ভিত্তি। আরেকজন আছেন গ্রস এবং ক্যান্ডেলের মতে গৃহ ব্যবস্থাপনা কি? গ্রস এবং ক্যান্ডেলের মতে গৃহ ব্যবস্থাপনা একটি মানসিক পদ্ধতি যার মাধ্যমে পরিবার মানবীয় ও বৈষয়িক সম্পদ পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করার উদ্দেশ্যে এই মূল্যবোধকে অর্জনের জন্য ব্যবহার করে। গ্রস এবং ক্যান্ডেল তাহলে কি বললেন? গৃহ ব্যবস্থাপনা একটি মানসিক পদ্ধতি যার মাধ্যমে পরিবার মানবীয় ও বৈষয়িক সম্পদ পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করে উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবহার করে। এরপরের প্রশ্নটা দেখি, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? আমরা এত যে বারবার বলছি গৃহ ব্যবস্থাপনা কাকে বলে, গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধ থাকবে, লক্ষ্য থাকবে, মান থাকবে, কিন্তু এর আসল উদ্দেশ্যটা কি? গৃহ ব্যবস্থাপনা কেন করতে হবে আমাদের? কর্মমুখী আচরণ দ্বারা পরিবার তথা দেশের কল্যাণ সাধন হলো গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য। দেশ কিন্তু একটা পরিবার থেকেই শুরু হয়। অনেকগুলো পরিবারকে একসঙ্গে করতে করতেই একটা সময়ে পাড়া, মহল্লা, জেলা, বিভাগ, তারপরে তো অনেক কিছুর পরে একটা দেশ। এই দেশটার শুরুটাই হচ্ছে গৃহ থেকে। আর সেই গৃহর উদ্দেশ্য যদি ঠিক হয়, তার কর্মমুখী আচরণ যদি ঠিক থাকে, তাহলেই তো আমাদের পক্ষে আমার পরিবারকে সফল করার উদ্দেশ্য আছে। সেই পাশাপাশি দেখা যাবে আমাদের দেশও সফলের দিকে এগিয়ে গেছে। তাহলে গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? কর্মমুখী আচরণ দ্বারা পরিবার তথা দেশের কল্যাণ সাধন হলো গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য। কোনটি দ্বারা গবেষণামূলক মনোভাব গড়ে ওঠে? হঠাৎ করে এই প্রশ্নটা যখন তোমরা 1 নাম্বারের জন্য পাও, তখন তোমাদের মাথাটা একটু ধাক্কা দেয়। এরকম প্রশ্নের উত্তর কোথায় ছিল, বইয়ের কোন জায়গায় ছিল? খেয়াল করো, আছে। কোনটি দ্বারা গবেষণামূলক মনোভাব গড়ে ওঠে? গৃহ, পরিবার, সমাজের নানাবিধ সমস্যার স্বরূপ উদ্ঘাটন দ্বারা গবেষণামূলক মনোভাব গড়ে ওঠে। যখন তুমি কোনো পড়া বুঝতে পারো না, তখন তোমার ওটা সমস্যা। সেই সমস্যাটাকে যখন তুমি উদ্ঘাটন করো যে আমি পড়ার এই জায়গাটা বুঝি না, বা আমি অঙ্কের এই জায়গাটা বুঝি না, অথবা ইংরেজির এই জায়গাটা বুঝি না, বা আইসিটির এই জায়গাটা বুঝি না, বা গার্হস্থ্য বিজ্ঞানের আমি এই জায়গাটা বুঝি না, তখন যে তুমি যে উদ্ঘাটন করলে
এই যে তুমি চিন্তা ভাবনা করেছো কোনটা আমি পারি না, এটাই কিন্তু এক ধরনের গবেষণা। এই মনোভাবটাই গড়ে ওঠে কোথায়? এই মনোভাবটা এক গৃহ, পরিবার এবং সমাজের নানাবিধ সমস্যার দ্বারা। এরপরে আসি আমরা প্রেষণা নির্দেশকগুলো কি। আমার প্রেষণাকে নির্দেশ দেবে কে কে? প্রেষণা নির্দেশকগুলো হলো মূল্যবোধ, লক্ষ্য এবং মান। আমার যদি ইচ্ছাই না থাকে, প্রেষণাই না থাকে, আমার যদি কিছু কর্ম করারই যদি আগ্রহ না থাকে, তাহলে তো আমার লক্ষ্যই নেই। লক্ষ্য যেখানে নাই সেখানে তো তার মানও নাই, আর আমার মূল্যবোধও নাই। আমি যদি মনে করি যে আমি কোনো রকমে লেখাপড়া করছি, আমি একজন মেয়ে কোনো রকমে লেখাপড়া করছি, আমার একটা ভালো বিয়ে হবে, তাহলে তোমার লক্ষ্য একটা ভালো বিয়ে হওয়া। সেই ক্ষেত্রে তোমার মূল্যবোধ একরকম, তোমার মানদণ্ডও একরকম। তুমি যেরকম করার স্থানে দাঁড়াবে সেই ধরনেরই তোমার পাত্র তোমার বাবা মা পাবে। তাহলে কি বলছিলাম যে প্রেষণার নির্দেশকগুলো হচ্ছে মূল্যবোধ, লক্ষ্য এবং মান। আচ্ছা, যদি তোমার মূল্যবোধ, তোমার যদি লক্ষ্য হয় যে না, আমার বাবা মা আমাকে কষ্ট করে পড়াচ্ছেন, আমি আমার একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে চাই, আমি কেন নিজে দাঁড়াবো না, আমি কেন আমার আত্মসম্মানকে ঠিক মতন অর্জন করব না, তাহলে সেই ক্ষেত্রে তোমার মূল্যবোধ পরিবর্তন হয়ে যাবে, তোমার লক্ষ্য অন্যরকম হবে, তোমার মান অন্যরকম আসবে। তোমরা খেয়াল করো যে যখন তোমরা কারোর সঙ্গে কথা বলো তখন কিন্তু তোমাকে জিজ্ঞেস কর তোমার বাবা কি করে, তোমার মা কি করে। এখন দেখো, যে বলতে পারে যে আমার মা স্কুল টিচার, বা আমার মা একটা কলেজে জব করে, বা আমার মা একটা প্রতিষ্ঠানে আছে, সে হোক না একটা গার্মেন্টস শ্রমিক, তাও তো সে একজন কর্মী। তাহলে তার কিন্তু একটা নিজস্ব পরিচয় আছে। এই যে পরিচয়টা তোমার করা, এই ধরনের একটা প্রেষণা যদি তোমার থাকে যে না, আমি আমার নিজের পরিচয় হতে চাই, আমি অমুকের মেয়ে, আল্লাহ তাআলা আমাকে তার করেছেন, আমি আমার বাবার মেয়ে, অবশ্যই আমি আমার বাবার মেয়ে, কিন্তু পরবর্তীতে যেন আমি আমার পরিচয়টা এমন জায়গায় নিতে পারি যেখানে আমার বাবাও গর্ববোধ করবেন, আমার মা গর্ববোধ করবেন যে আমার মেয়ে অমুক, সে একটা স্কুলে জব করে, একটা কলেজে জব করে, একটা প্রতিষ্ঠানে চাকরি করে, একটা ব্যাংকে চাকরি করে, বা একটা সায়েন্স ইয়াতে আছে, তার একটা কোনো না কোনো একটা পরিচয় যদি তোমার দিতে পারে, তাহলে কিন্তু তোমার সেই প্রেষণার কারণেই সেই জিনিসটা বেরিয়ে আসবে। মানুষ কিভাবে মূল্যবোধ অর্জন করে? মানুষ কিভাবে মূল্যবোধ অর্জন করে? সারা জীবন ব্যাপী মানুষ অভিজ্ঞতার আলোকে মূল্যবোধ অর্জন করে। সারা জীবন প্রতিটা ক্ষেত্রে মানুষের সঙ্গে মিশবে, জানবে, তাদের যে কথাগুলো যদি কোনো জ্ঞানী ব্যক্তি আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে সেই মূল্যবোধটা আমাদের পরিবর্তন হবে, আমরা মূল্যবোধকে অর্জন করতে পারবো। তাহলে মূল্যবোধ অর্জন মানুষ কিভাবে করে? সারা জীবন ব্যাপী মানুষ অভিজ্ঞতার আলোকে মূল্যবোধ অর্জন করে। আমি সেদিন হঠাৎ একজন বিশেষ সম্মানিত ব্যক্তি, ডক্টর নীলাঞ্জনা সান্যাল, ওনার একটা সামান্য খুব খণ্ড একটা বক্তব্য শুনতে পেয়েছি, যা আমাকে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তোবা তোমাদের ভালো লাগতে পারে। উনি বলেছিলেন, ওনার কাছে একজন ছেলে এসে বলেছে যে আমি উনার মতন হতে চাই। কার মতন? উনি একজন অত্যন্ত প্রতাপশালী একজন ব্যক্তি, যিনি বড় ধরনের একজন ডন বলা যেতে পারে, এরকম একজন মানুষকে সে ওই রকম হতে চায়।
কেন ওরকম হতে চাও? উনি বুঝিয়েছে। তো উনি বাচ্চাটা তখন তাকে বলেছে, আমার বাবা ইঞ্জিনিয়ার, সে এখনো একটা ছোটখাটো গাড়িতে চলে, আর উনি কত দামি দামি গাড়িতে চলে, কত কিছু তার টাকা পয়সা, কত প্রভাব তার আছে। তো উনি বুঝিয়েছেন যে দেখো তোমাকে তো 6 মাস জেলে থাকতে হবে, তখন কি হবে? তার উত্তরে সে বলেছে 6 মাস জেলে থাকলো আর 6 মাস তো সে প্রভাব দেখাতে পারবে, পাওয়ার দেখাতে পারবে। ইটস এ পাওয়ার, সে পাওয়ার চায়। আসলে মূল্যবোধটা কিন্তু এইখানেই এসে আটকে গেল। যাই হোক, উনি তাকে বুঝিয়েছেন এবং ছেলেটা আসলেই পরবর্তীতে তার লেখাপড়ায় মনোযোগী হয়েছে, সে ভালো মানুষ হয়েছে, এবং সেই ছেলেটা তাকে এসে বলেছে যে ভাগ্যিস আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। তাই আমি বলবো যে আসলে মূল্যবোধটা যদি ঠিক রাখতে পারা যায়, তাহলে হয়তো বা আমরা আমাদের সেই লক্ষ্য অর্জনের জায়গাগুলোকে ভালো করতে পারবো। তাহলে আমরা কি বললাম যে মানুষ কিভাবে মূল্যবোধ অর্জন করে? সারা জীবন যে মানুষ অভিজ্ঞতা অর্জন করে তারই আলোকে মূল্যবোধ অর্জন করে। এবার আসি আরেকটা প্রশ্নে, লক্ষ্য কিভাবে গড়ে ওঠে? লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত জ্ঞান, দক্ষতা এবং কর্ম আচরণকে কেন্দ্র করে গড়ে ওঠে। লক্ষ্য কিভাবে গড়ে ওঠে? লক্ষ্য ব্যক্তিগত জ্ঞান, দক্ষতা ও কর্ম আচরণকে কেন্দ্র করে গড়ে ওঠে। এরপরের একটা প্রশ্ন আছে, দেখো, এডওয়ার্ডের মতে লক্ষ্য কি? এডওয়ার্ডের মতে লক্ষ্য হলো অস্তিত্বের আকাঙ্ক্ষিত অবস্থান। তার মানে হচ্ছে লক্ষ্য এমন একটা জিনিস যা আমার অস্তিত্বকে প্রকাশ করবে, আমার অস্তিত্বকে মানুষের কাছে জানাবে যে হ্যাঁ আমি আছি। এবং এই আমি আছিটা কিভাবে হবে? আমার অস্তিত্বটাকে যখন আমি আকাঙ্ক্ষিত অবস্থানে নিতে পারবো, তখনই আমি বলতে পারবো হ্যাঁ আমি আছি। আর এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন, এটাই আমাদের জীবনের একটা বড় পাওনা। তাহলে এডওয়ার্ডের মতে লক্ষ্য কি? এডওয়ার্ডের মতে লক্ষ্য হলো অস্তিত্বের আকাঙ্ক্ষিত অবস্থান, আমি আমাকে যেভাবে দেখতে চাই। আচ্ছা, আজকে তাহলে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম তোমরা আশা করি খাতায় লিখে ফেলবে, এতে তোমাদের ভালো হবে। আর লিখে নিলে পরীক্ষার সময় 1-2 বার করে চেক করলেই হয়ে যাবে। আশা করছি তোমাদের বুঝতে কোনো কষ্ট হয়নি। আমি পরবর্তী ক্লাসে দেখে অনুধাবন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো, আর দোয়া করো আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।